গণঅভ্যুত্থান সফল হবার 5 মাস পূর্ণ হলো, সরকারের প্রায় 5 মাস পূর্ণ হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারে। এই 5 মাসে যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি এই সরকার কতটা সফল মনে করেন? কিংবা আমি তো মনে করি শতভাগ সফল। সফল এই অর্থে যে আপনার যেই পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে সেই পরিস্থিতির কথা আপনারা সবাই জানেন। আপনি একটু আগে বলেছেন যে গণঅভ্যুত্থানের 5 মাস হয়েছে, কিন্তু সরকারের হয়েছে প্রায় 5 মাস। এই প্রায় শব্দটা আপনাকে উল্লেখ করতে হয়েছে এই কারণেই যে মাঝখানে 3টা দিন গ্যাপ ছিল, যে 3টা দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। তো একটা সভ্য দেশ সরকার ছাড়া 3 দিন চলতে পারে, এটাই তো ভাবা যায় না এক সময়, বা এখনও ভাবতে গেলে অনেক সময় আপনি অবাক হবেন যে 3 দিন একটা সভ্য দেশ কীভাবে সরকার ছাড়া চলে, কিন্তু বাংলাদেশ চলেছে। এ থেকে বোঝা যায় যে আমরা কীরকম একটা বিধ্বস্ত অবস্থা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনার দায়িত্ব নিয়েছে। তো একটা দেশ যখন এরকম বিধ্বস্ত অবস্থায় থাকে, আর এই বিধ্বস্ত অবস্থার আগে যদি 15 বছর দেশে ক্রমাগত দুঃশাসন, লুটপাট, দুর্নীতি এবং হত্যা, নির্যাতন, গুম ইত্যাদি চলতে থাকে, তখন আপনার তার পরবর্তী যে সরকার আসে তার জন্য কাজটা কতটা কঠিন হয় আপনারা সেটা সহজেই অনুমান করতে পারেন। তো এরকম একটা কঠিন পরিস্থিতিতে একটা সরকার দায়িত্ব নিয়েছেন, যে সরকারটা আপনার প্রথমত দেশে স্থিতিশীলতা আনার জন্য কাজ করতে হয়েছে তাকে। পাশাপাশি শুধু স্থিতিশীলতা আনলেই হবে না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আস্তে আস্তে উন্নতি করার জন্য তাকে কাজ করতে হয়েছে। সরকার ছিল না 3 দিন, কিন্তু আসলে যদি আপনি পুলিশ প্রশাসন বলেন তাহলে পুলিশ প্রশাসন ছিল না 7 দিন। এর বাইরে আপনার অনেক আমলা আছে যারা বিভিন্ন কারণে তারা কেউ পালিয়ে গেছে, কেউ কর্মস্থলে রিপোর্ট করেনি। আরও অনেকে আছে যারা বিভিন্ন সময় গত সরকারকে নানাভাবে সহযোগিতা করার কারণে জনরোষের মুখে পড়েছে। তো এরকম একটা সিচুয়েশান থেকে দেশটাকে যখন ঘুরে দাঁড়ানোর জন্য সরকারকে কাজ করতে হয়, তখন সেই কাজটা থাকে অনেক কঠিন। তো এরকম এই সিচুয়েশান থেকে আমি মনে করি আস্তে আস্তে দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। পাশাপাশি যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষাটা ছিল, এই জুলাই গণ অভ্যুত্থানের একটা বড় কারণ হচ্ছে মানুষের অধিকার ছিল না, মানুষ কথা বলতে পারতো না। তাছাড়া দুর্নীতি, লুটপাট ইত্যাদি নানা কারণে মানুষ বীতশ্রদ্ধ ছিল। তো যার ফলে জনবিস্ফোরণ ঘটেছে। এই জনবিস্ফোরণের পর মানুষের একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের জন্য রাজনৈতিক আকাঙ্ক্ষা পাশাপাশি কিছু সংস্কারেরও দাবি সবসময় ছিল মানুষের কাছে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে। তো এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের যে জনদাবি, পাশাপাশি যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, এগুলো বাস্তবায়নের জন্য সরকারকে কাজ করতে হয়েছে। এর আরেকটা বড় সমস্যা যেটা ছিল যে সরকার একটা বিধ্বস্ত অর্থনীতি পেয়েছে, যে অর্থনীতি আপনিও জানেন, আমরা সবাই জানি, রিজার্ভ ছিল তলানিতে। আমাদের অনেক দায় দেনা ছিল বিদেশিদের কাছে, আদানির কাছে বৈদ্যুতিক একটা বড় দায় ছিল, দেনা পরিশোধের বিষয় ছিল, আরও অনেকগুলো দায় দেনা পরিশোধের কথা ছিল। ডলারের মূল্য তখন হঠাৎ করে একটা অস্থির অবস্থার মধ্যে ছিল, ওঠানামার মধ্যে ছিল, যে কারণে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছিল না, ইত্যাদি নানা সমস্যা ছিল অর্থনীতিতে। এখন আস্তে আস্তে অর্থনীতিটাও ঘুরে দাঁড়াতে শুরু করেছে, পাশাপাশি দেশে একটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে এবং রাজনৈতিক যে পরিবর্তনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো শুরু হয়েছে। তো আমি ইত্যাদি নানা বিবেচনায় আমি বলবো যে সরকার শতভাগ সফল। আরেকটা জায়গাতে সরকার আমি মনে করি যে বেশ ভালো সাফল্য দেখিয়েছে, সেটা হলো মানুষের অধিকার বোধটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। মানুষ আগে আসলে কথা বলতে পারতো না, মানুষকে এটা তার অধিকার যে মানুষ কথা বলবে, মানুষ তার ভয়েসটা রেজ করতে পারবে। মানুষ এখন তার ভয়েসটা রেজ করতে পারছে। সংবাদ মাধ্যমে সরকারের অবাধ সমালোচনা অ্যালাউ করা হচ্ছে, সরকারকে সমালোচনা করতে পারছে মানুষ। তো ইত্যাদি এইসব প্রেক্ষাপট যদি আপনি বিবেচনা করেন, আমি মনে করি যে সরকার যথেষ্ট সফল হয়েছে। সাইফুল আলম চৌধুরী, আজাদ মজুমদার সরকারের লোক, তিনি তো বলবেনই, তিনি দাবি করলেন যে সরকার 100% সফল হয়েছে, যে আকাঙ্ক্ষাগুলো ছিল এই সরকারের কাছে। আপনার কাছে কি তাই মনে হয়? 100% না কতভাগ সফল, এটা যদি আমি বলি, বলবো যে ফেরত যেতে চাই যে চিফ অ্যাডভাইজারের লাস্ট ইন্টারভিউটা যেটা নিউজ পত্রিকায় নিয়েছে, সেখানে কিন্তু মানে হেড অফ দ্য গভর্নমেন্ট উনি কিন্তু স্বীকার করেননি। উনি বলেছেন যে হ্যাঁ আমাদের ব্যর্থতা আছে, এবং উনি কোন কোন ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যেগুলোতে কৈরুই টাচ করেছিলেন, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অনেক কিছুতেই উনি বলেছেন যে না আমরা ঠিক এমনই বলেছেন যে আসলে ওনাদের অভিজ্ঞতা নাই দেখে এই অজ্ঞতার কারণে হয়তোবা ওনারা ফেল করেছেন। সো ফলে আমার আর আপনার বলার আর প্রশ্ন রাখে না যে আসলে সরকার কতভাগ সফল। সো সেই ক্ষেত্রে
এখন সফলতার তো কিছু ক্রাইটেরিয়া থাকবে বা চলক থাকবে, সেই চলকগুলোর ভিত্তিতে যদি আমরা দেখি, যেমন আজাদ ভাই বলছিলেন যে অর্থনীতিতে করছে, আসলে কি করছে? আজকেও কিন্তু গার্মেন্টস বন্ধ হয়েছে। তারপরে হ্যাঁ, ডেফিনেটলি এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে মানুষের কথা বলার ফ্রিডম অফ এক্সপ্রেশন বেড়েছে, বাট আদার্স ফ্রিডম বেড়েছে কেন তাও প্রশ্ন হবে। যেমন গতকাল একটা শহীদ মিনারে একজন উনি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে ছিলেন, তিনি বক্তব্য দিতে গিয়ে সেখানে তাকে গণ অধিকার পরিষদে তাকে মারধর করা হয়েছে। এখন কেউ বলতে পারে যে হ্যাঁ, এটা তো আসলে সরকারের পার্টনার, সরকার তার বলেনি, কিন্তু বিষয়টা হচ্ছে আমার অধিকার এস্টাবলিশ হবে কি না, সেটা যদি আমার উপর কেউ অন্যায় করে সেটার বিচার আমি পাচ্ছি কিনা। আমরা অনেকগুলো ঘটনা দেখেছি যে আসলে প্রথম দিক থেকে আমরা এটাকে বলার চেষ্টা করেছি এটা মবক্রেসি। সো এটা এক ধরনের প্রেসিডেন্স হয়ে যাচ্ছে আমাদের জন্য। কেউ আমাকে মারবে, আমি দু একদিন হাউকাউ করব, কেউ পত্রিকায় বিবৃতি দেবে, গণমাধ্যমে বিবৃতি দেবে, তারপরে এই বিষয়টা মানে অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠা যেটা, সেটা আর হচ্ছে না। এদিকে একটা বড় আমার মনে হয় দুর্বলতা রয়ে গেছে সরকারের। সো 5 মাস খুব কম সময় না, 150 দিন, অ্যাটলিস্ট প্রতি 5 দিনে যদি একটা করে সিদ্ধান্ত এই ধরনের মানে স্টাবলিশ করা যেত, তাহলে এখনো পর্যন্ত 15টা সিদ্ধান্ত আমরা দেখতে পেতাম। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সো সেটাও আমরা দেখিনি, প্রতি 10 দিনে যদি বা 15 দিনে যদি 10টা। সো এরকম ফলে আচ্ছা, এই সরকার যে গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের বেশিরভাগ সদস্যরই বা যারা উপদেষ্টা হয়েছেন রাজনীতির খুব একটা ব্যাকগ্রাউন্ড ছিল না, দেশ চালানোর ব্যাকগ্রাউন্ডও বেশিরভাগই নেই। এটা কি এক ধরনের তাদের জন্য নেতিবাচক একটা প্রভাব পড়েছে কিনা? দেখেন, একটা কথা হচ্ছে কেউ তো মায়ের পেট থেকে রাজনীতি শিখে আসে না, তাই না? করে হ্যাঁ, এখন রাজনীতি ঠিক আছে, একজন রাজনীতিবিদ একটা এলাকায় গেলে মানুষ তার কথা যেভাবে শোনে, সেটা হয়তো যারা রাজনীতি করেন না তাদের কথা নাও শুনতে পারে, কারণ তাদের পাবলিক স্পিকিংয়ের দুর্বলতা থাকতেই পারে। বা কিন্তু আমি মনে করি যে এই সরকারে যারা আছেন এখনও পর্যন্ত, তারা কিন্তু নিজ নিজ সেক্টরে দেশ সেরা এক একজন লোক। সো ইভেন তার বাইরেও, সরকারের বাইরেও যদি আমরা ধরেন অর্থনীতি শ্বেতপত্র কমিটিটা দেখি, তাহলে এটা বাংলাদেশে আর কোনো, আমি মনে করেছিলাম যে বাংলাদেশে তাহলে এরপরে টেলিভিশন বা পত্রিকায় ইন্টারভিউ নেবে কার, সব অর্থনীতিবিদ তো ওখানে গিয়েছে, তাই না? সো এত বাঘা বাঘা অর্থনীতি সরকারকে নিরলসভাবে মানে সমর্থন এবং প্রচেষ্টা তাদের থাকা পরেও কেন জিনিসপত্রের দাম কমছে না? সে অর্থে কেন এখনও গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে? এই প্রশ্ন তো সাধারণ মানুষ হিসেবে আমি করতেই পারি, তাই না? সো এখন তাহলে সেক্ষেত্রে যদি রাজনীতিবিদরা সেক্ষেত্রে উইন করে, তাহলে এক্সপার্টদের রোলটা কী? আচ্ছা, সেটা একটা বড় প্রশ্ন এসে যায়। আজাদ মজুমদার, আপনার কাছে যাব। আপনি বলছিলেন যে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়, এটা সরকারের একটা অগ্রাধিকার এবং সেই লক্ষ্যে কাজ হচ্ছে, কিন্তু সংস্কার কমিশনের রিপোর্ট পেছানো হচ্ছে, 15 দিনের আবার টাইম দিয়েছে অনেকগুলো সংস্কার কমিশনের, 15 জানুয়ারি তারা দেবে। অনেকে এটা নিয়ে একটা সমালোচনা হচ্ছে যে কি সময়, সরকার কি সময় ক্ষেপণের একটা কৌশল হিসেবে এই টাইম দিচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে একটু সাইফুলের কথার সাথে একটু জিনিস যোগ করতে চাই। শতভাগ সাফল্যের কথা আমি বলেছি, উনি বলেছেন যে প্রধান উপদেষ্টা আসলে কিছু কিছু ক্ষেত্রে উনি নিজেই ব্যর্থতা স্বীকার করেছেন, অতএব এখানে আর বলার অপেক্ষা রাখে না যে বিষয়টা শতভাগ নয়, ব্যর্থতা আছে। অবশ্যই ব্যর্থতা আছে। আমি শতভাগ সাফল্যের কথা বলতে গিয়ে আমি আসলে যে কথাটা আমরা বলেছি যে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট, আমাদের সরকারের কাছে কিন্তু আসলে এক্সপেকটেশনটা আকাশচুম্বী। কারণ দীর্ঘদিনের দুঃশাসনের পর মানুষের মধ্যে কিন্তু একটা বিরাট আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে এই সরকার এসে রাতারাতি সব কিছু পরিবর্তন করে দেবে, সব কিছু এমন একটা পরিস্থিতি দেশে তৈরি হবে, সব কিছু আসলে একেবারে সুন্দর হয়ে যাবে। তো সেটা খুবই কঠিন কাজ। এই এক্সপেকটেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি মনে করি যে কিছু কিছু জায়গায় সরকার হয়তো মানুষের এক্সপেকটেশন অনুযায়ী সাফল্য পায়নি, সেটা অবশ্যই সত্য, কিন্তু সরকার যে কাজগুলো করার জন্য তার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সেই কাজগুলো আমি মনে করি যে সরকার শতভাগ আন্তরিকতা দিয়ে এবং শতভাগ সাফল্যের সাথেই করেছে। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট আপনি এসেছেন যে সংস্কার কমিশনের কথা। আপনি 15 বছরের একটা শাসন, বারবার এই প্রসঙ্গে যেতে হচ্ছে, কারণ হচ্ছে যে আমরা আসলে ওইখান থেকেই কিন্তু আমাদের এই বিপ্লব বা গণ অভ্যুত্থান আমরা যেভাবেই বলি সেটা এসেছে। তো 15 বছরের এরকম একটা অপশাসনের পরে সংস্কারের জন্য আপনি যদি বাড়তি 15 দিন চেয়ে নেন, বাড়তি 3 মাসে সব প্রস্তাব তৈরি করে ফেলা যাবে এমনটা নাও হতে পারে। 15 দিন বাড়তি সময় নিলে সেটা কি খুব বেশি সময় ক্ষেপণ বলে আপনার মনে হয়? আমার কাছে কিন্তু তা মনে হয় না। কিছু কিছু ক্ষেত্রে কিছু
অসুবিধার ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়েছিল। আপনি যখন দেখেছেন যে সংস্কার কমিশনগুলো যখন গঠন করা হয়, পূর্ণাঙ্গ কমিটি বা কমিটির সদস্যগুলো কোপ করতে গিয়ে 2-1 দিন দেরি হয়েছে, যে কারণে তাদের কাজটা শুরু করতেও কিন্তু সামান্য দেরি হয়েছিল। যে এই সময়টাতে তারা কাজটা শুরু করবে বলে আমরা আশা করেছিলাম অক্টোবরের 1 তারিখে, সেরকম ক্ষেত্রে সেটা হয়তো সব ক্ষেত্রে সম্ভব হয়নি। সেই জন্য 15 দিন সময় সংস্কার কমিশনগুলো চেয়ে নিয়েছে। আমি মনে করি না যে এটা খুব বেশি লম্বা সময়। আর একটা জিনিস হচ্ছে যে আপনার সংস্কার কিন্তু এইটা একটা চলমান প্রক্রিয়া। আমরা যে সরকারের পক্ষ থেকে নির্বাচনের যে সম্ভাব্য তারিখ বা সময়সীমার কথা বলা হয়েছে, সেটা কিন্তু পরিবর্তন হয়নি। সময় ক্ষেপণের কথা আসতো তখন যখন আপনি সেই সময়টাকেও এইটার সাথে মিলিয়ে একটা চেইন ইফেক্ট হিসেবে পিছিয়ে দিতেন, কিন্তু সেইটা কিন্তু পরিবর্তন হয়নি। আপনার এই চলমান প্রক্রিয়াটারই একটা ধারাবাহিকতার অংশ হিসাবে সংস্কারের যে প্রস্তাবগুলো আছে সেগুলো মানুষের সামনে, রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করা হবে। এগুলো জানুয়ারির 1 তারিখের মধ্যে উপস্থাপন করার একটা চেষ্টা ছিল, সেখান থেকে 15 দিন দেরি হয়েছে বা দেরি হচ্ছে বলে এখন কমিশনগুলো তারা আমাদেরকে, সরকারকে জানিয়েছে, সরকার সেই মোতাবেক জনগণকে জানিয়েছে। আমি মনে করি না যে এটা খুব বড় কোনো ডিসরাপশন বা এটাকে খুব বড় কোনো সময় ক্ষেপণ বলে। হ্যাঁ, এটাও একটা ব্যর্থতা আপনি যদি বলতে চান তাহলে অবশ্যই, কিন্তু আমি মনে করি না যে এটা বড় কোনো ডিসরাপশন তৈরি করবে।